ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। 2024-এর লোকসভা ভোটকে পাখির চোখ করেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। আর সেই নিরিখেই আজকে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার মধ্যে গোবিন্দপুরেও ডিপ্লয় হয়েছে সেন্ট্রাল ফোর্স বা প্যারামিলিটারি ফোর্স। গোটা উত্তর দিনাজপুর জেলাতে শান্তিপূর্ণ ভোট প্রত্যাশা করে এখানকার মানুষ। কি বলছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল, এই বিষয়ে আমরা তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। স্যার, ভোট ঘোষণা হবো বলে হয়তো সামনের সপ্তাহের মধ্যেই হচ্ছে লোকসভা ভোটের বৈঠকে ঘোষণা হবে। আজকে গোটা জেলার বিভিন্ন প্রান্তে সেন্ট্রাল ফোর্স ঢুকেছে, কি বলবেন? নির্বাচন তো এখনো ঘোষণা হয়নি। বাংলার বলেন, পশ্চিমবাংলা বলেন, ভোট শান্তিপূর্ণভাবেই হয়। এখানে এখন যেহেতু কেন্দ্রীয় নির্বাচন কমিশন পাঠিয়ে দিয়েছে, কোথাও কোথাও তো তাকে রাখতে হবে। অনেকদিন ধরে শুনছি যে পশ্চিমবাংলায় পাঠাবে। আসলে এখানে পশ্চিমবাংলার ভোট সবসময় শান্তিপূর্ণ ভোট হয়। যেখানে ভোট যে রাজ্যে ভোটে অশান্তি হয় সেই রাজ্যে যদি কেন্দ্রীয় নির্বাচন পাঠায় এটা বেশি ভালো হয়। আমাদের নির্বাচন কমিশন যেটা সিদ্ধান্ত আছে সেটা সবাইকে বললাম বিভিন্ন এলাকার হচ্ছে যেখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স যাচ্ছে, সেখানে রুট মার্চ হচ্ছে। আর মিশ্র প্রতিক্রিয়া, বহু লোক বলছে যে মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, আগে থেকেই প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করা হলো। আবার কিছু লোক বলছেন যে শান্তিপূর্ণ অবাধ ভোট তারা দিতে পারবেন, নিজের মত প্রকাশ করতে পারবেন। আপনি তো গোটা জেলার দায়িত্বে রয়েছেন, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, কি বলবেন? শান্তিপূর্ণভাবে ভোট হয় তো। কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখানে প্যারামিলিটারি ফোর্স পাঠিয়েছে। পশ্চিমবাংলায় অশান্তি হয় না ভোটে কোথাও। এখন যদি ভোটারদের হৃদয় যদি একটা আতঙ্ক সৃষ্টি করতে চায় প্যারামিলিটারি ফোর্স, কিন্তু সেটা তো ঠিক না। প্যারামিলিটারি ফোর্সের উদ্দেশ্যই হল আমার যেন আতঙ্ক ছাড়া স্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে ভোটটা দেয়। কোথাও তো কোনো এর আগেও কোনো গন্ডগোল হয়নি। তারপরেও তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি মনে করে থাকে যে এখানে ব্যাটালিয়ন পাঠিয়ে দেবে তো পাঠিয়ে নিজের মতো করে কাজ। 2021-এর আমরা দেখেছি বিধানসভা নির্বাচন, একদিকে হচ্ছে কেন্দ্রের বিজেপি ক্ষমতাসীন নেতৃত্ব, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা বলছেন ডেইলি প্যাসেঞ্জারি করেছে। প্যারামিলিটারি ফোর্স সে সময় সেখানে হচ্ছে মোতায়েন করা হয়েছিল। এক এক জায়গায় এক এক রকম অভিযোগ, কোথাও বলছিল তাকে ডেভেলপমেন্ট করছে না জেলা শাসকরা বা নির্বাচনী আধিকারিকরা, কিন্তু এবার তো একদম এরিয়া ডমিনেশন আগের থেকেই শুরু হলো। এরিয়া ডমিনেশন হোক না, তাতে তো কারো কোনো অসুবিধার ব্যাপার নেই, কিন্তু এরিয়া ডমিনেশনের মধ্যে দিয়ে আতঙ্ক সৃষ্টি করা মানসিকতা যেন না থাকে, সেটা হয়তো আমরা গ্রামের লোক আমাদেরকে জানাবে যে এরিয়া ডমিনেশন করতে গিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা হচ্ছে না শান্তি প্রতিষ্ঠা করার জন্য এরিয়া ডমিনেশন হচ্ছে। অশান্তির কোথাও নেই, এরিয়া ডমিনেশন করে শান্তিটা কি প্রতিষ্ঠা করবে আমার বোধগম্য হচ্ছে। বললাম এর আগের নির্বাচন, বিধানসভা নির্বাচনকে যদি দেখি আমরা, শীতলকুচিতে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, গোটা রাজ্য রাজনীতি, কেন্দ্রীয় রাজনীতি উত্তাল হয়েছিল। আপামর জনসাধারণের কাছে আপনি একজন অভিভাবক হিসাবে কি বার্তা দিতে চান? সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ঢুকতেই পারে। শীতলকুচিতে যে ঘটনাটা ঘটেছিল, শীতলকুচিতে তো কয়েকজনকে প্যারামিলিটারি ফোর্সই মেরে ফেলেছিল। একটাই কথা বলবো, মানুষ যেন কোনো আতঙ্কিত না হয়, শান্তিপূর্ণভাবে ভোট হবে। কোথাও কোনো অসুবিধার কোনো কারণ নেই। কোথাও যদি কোনো অসুবিধা মনে হয় প্যারামিলিটারি ফোর্স দিলে সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী আছে। আমি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হিসাবে বলছি, আমাদের নলেজে আনবেন, আমাদের গোচরে আনবেন, আমরা ঠিক ব্যাপারটা ইলেকশন কমিশনকে আমরা জানাবো, ব্যবস্থা হচ্ছে। 10ই মার্চ জনগর্জন সভা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দলের সর্বভারতীয় সংগঠনের ডাক দিয়েছে। তার আগে আজকেই দেখা গেল কুণাল ঘোষ, যিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ছিলেন, তিনি দ্রুত পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, কি বলবেন? আমার তো জানা নেই কেন কুণাল ঘোষ ইস্তফা দিয়েছেন, আমিও টিভিতে দেখছি ইস্তফা দিয়েছেন, সেটা উনি বলতে পারবেন। ওনার হয়তো মনে হয়েছে যে উনি ঠিক মতো হয়তো সম্মান পাচ্ছেন না। দলের মধ্যে কাজ করতে হবে, কাজ করলে কাজটাই আপনাকে সম্মান দেবে। আপনি যে কর্ম করবেন সেই কর্মটাই আপনাকে সম্মান দেবে। ফলের আশা করে যদি আমরা কোনো কর্ম করি তাহলে আমরা মনে হয় ভুল করবো। এটাতে বলি আছে কর্মান্য বাদিকার হচ্ছে মা বলে সুখের আছে, ফলের আশা কোনোদিন করি না। We should do our duty, announcing its result. 2021 লোকসভা নির্বাচনের পরে আমরা দেখেছি গোটা উত্তর দিনাজপুর জেলাতে 9টাই তৃণমূল কংগ্রেসের এমপি ছিল।
একজন এমএলএ ছিল, মাফ করবেন। তো ব্যাপার হচ্ছে যে তার মধ্যে একজন সৌমেন রায় তিনি চলে গেছেন বিজেপিতে, আপনি এর আগের দিনও প্রতিক্রিয়া দিয়েছিলেন। এখনো 8 জন আজকে কৃষ্ণ কল্যাণী আপনার সঙ্গে বসেই একটা ভাষাভাষার খবর চলছিল তিনি বিজেপিতে চলে যাবেন, কিন্তু আজকে তাকে নিয়ে ইসলামপুরে আপনারা সভা করলেন, জনগণ সভার জন্য প্রস্তুতি প্রচার। আপনি সৌমেন রায় বলেন, কৃষ্ণ কল্যাণী বলেন, এরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। সৌমেন রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, আবার কেন আবার ও বিজেপিতে চলে গেল আমার জানা নেই। আসলে হয়তো নিশ্চয়ই এরকম একটা উদ্দেশ্য নিয়ে তৃণমূল কংগ্রেসে আসছিল, যে উদ্দেশ্যটা হয়তো 2-2.5 বছরে ও বুঝতে পেরেছে যে আমার সেই মানে কাজটা হয়নি, তো এখানে আমি আর থাকবো না, আবার বিজেপিতে চলে যাবো। এক একজন এক একটা মানসিকতা আছে। এনারা আসার আগেও তৃণমূল কংগ্রেসের সংগঠন ভালো ছিল। আমরা কালিয়াগঞ্জে বাই ইলেকশনে আমরা জিতেছি, ওখানে তখন ওখানে জিতেছি কালিয়াগঞ্জ বাই ইলেকশন। 2019-এও সৌমেন রায় যে 20,000 ভোটে জিতেছিলেন বিজেপিতে, সেখানে কালিয়াগঞ্জ ব্লকের যে 8টা অঞ্চল আছে সেখানে আমরা ভোটের লিডে আছি। এখন তো কালিয়াগঞ্জ শহরে 10,000 ভোট দাও, আর রায়গঞ্জ ব্লকের বড়ুয়া দুর্গ এই 2টা অঞ্চল ছিল, সেখানে 10,000 দাম ছিল। এই 20,000-এ জিতেছিল সৌমেন রায়। আর রায়গঞ্জে তো আমি রায়গঞ্জ বিধানসভায় আমি নিজেই কন্টেস্ট করেছি, সেখানে পার্লামেন্টে আমি 47,000 ভোটে দাম ছিল। বিধানসভায় আমি নির্বাচন প্রতিযোগিতা করে আমি 20,000 ভোটে ওখানে গেছি। এই তো আছে রায়গঞ্জের কালিয়াগঞ্জের। ইসলামপুর থেকে আপনি বিলং করেন, ইসলামপুরের হচ্ছে মানুষ, কিন্তু একটা জিনিস দেখা যায় যখনই ইসলামপুর মহকুমা থেকে প্রার্থী হয়, রায়গঞ্জ কোনো না কোনো কারণে মাইনাসে যায়। এই প্রায় বলা চলে যে বছর 3 আপনি দৌড়লেন, গোটা জেলায় আপনি দাপিয়ে বেরিয়েছেন। তো রায়গঞ্জের সাংগঠনিক শক্তি, বিশেষ করে যে ফ্রন্টাল অর্গানাইজেশনগুলো আছে, যুব, ছাত্র, মহিলা, কতটা শক্তিশালী করতে পেরেছেন, কি মনে করছেন এবার লোকসভা ভোটে দাঁড়িয়ে? 3 বছর না, 2019 সালে যখন আমি লোকসভা ভোটে 60,000 ভোটে হেরে যাই। 2019-এর লোকসভা নির্বাচনের সময় সবাই বলছিলেন যে টিএমসি যে প্রার্থী আছে সে 3 নম্বরে থাকবে, 4 নম্বরে থাকবে। সেখানেও টিএমসি প্রার্থী হিসাবে আমি 4.5 লক্ষ ভোট সেখানে পেয়েছি 2019-এ। তারপরে আমাদেরকে যখন ডাকা হয়েছিল লোকসভায় রেজাল্টটা ইভ্যালুয়েশন করার সময়, তখনই আমাদের চেয়ারপারসন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের উনি আমাকে সেই মিটিংয়েই জেলা সভাপতির দায়িত্বটা দিয়েছিলেন উত্তর দিনাজপুর। ওটা হলো 2019, আর এখন চলছে 2024। মোটামুটি 5 বছর আমি বলতে গেলে সপ্তাহে 2 থেকে 3 দিন আমি রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, কাদারদিঘি, ইটাহার, গোটা জেলা ঘুরে বেরিয়েছি। আজকে এটা দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের সংগঠনটা খুব ভালো জায়গায় আছে। সেটা বিগত দিনে যতগুলো নির্বাচন হয়েছে সেটা তার প্রমাণ হয়েছে। 4টা পৌরসভা নির্বাচনে আমরা, রায়গঞ্জটা পৌরসভা হয়নি, 3টা পৌরসভা নির্বাচনে আমরা জিতেছি। পঞ্চায়েত নির্বাচনগুলোতে আমরা জিতেছি। আর 2021 বিধানসভা নির্বাচনে 9টার মধ্যে 7টা সিটে আমরা জিতেছিলাম। একমাত্র রায়গঞ্জ আর কালিয়াগঞ্জ, সেখানে আমরা 20,000 ভোটে, রায়গঞ্জে আমি নিজে প্রার্থী ছিলাম, আর কালিয়াগঞ্জে তপনদেব সিংহ প্রার্থী ছিল। এই 2টো সিটে আমরা 20,000 ভোটে আমরা 2021 বিধানসভা নির্বাচন হেরেছি। আমাদের গোটা জেলাতে খুব ভালো সংগঠন আছে, কোনো মানে সমস্যার কোনো কারণ নেই। সামনে লোকসভা নির্বাচনে আমরা সহজেই লক্ষাধিক ভোটে এই লোকসভা আসন থেকে আমরা জিতব। ইন্ডিয়া জোট প্রসঙ্গে যদি আমরা বলি, নীতিশ কুমার যখন বেরিয়ে গেলেন অনেকে মনে করছিলেন ইন্ডিয়া জোট ভেস্তেই যাবে, কিন্তু আবার একটা করে নতুন সমীকরণ তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে। সেখানে সিট অ্যালটমেন্টের অ্যালোকেশনের ব্যাপার রয়েছে, সিট ছাড়াছাড়ির ব্যাপার রয়েছে। কংগ্রেসের পক্ষে থেকে ডিমান্ড আছে 8টার, তৃণমূল থেকে 3টে, 4টে, 5টা বলছে। উত্তর দিনাজপুর নিয়ে খুব চর্চা চলছে, কি বলবেন? এটা তো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা দলের যারা আমাদের নেতৃত্ব আছে, বিশেষ করে আমাদের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সভাপতি এই ব্যাপারটা ওনারা ঠিক করবেন। আমাদের যেভাবে দল নির্দেশ করে আমরা সেইভাবে কাজ করব। ইসলামপুর ব্লকের যদি 6টা ব্লক ধরি, দুটো পৌরসভা ধরি, ডালতলা, ইসলামপুর, সেখানে যখনই কোনো সভা হচ্ছে সেখানকার মানে একদম নিচু স্তরের কর্মী যারা, তারা বলছেন যেহেতু বিগত লোকসভা নির্বাচনে কানাইলাল আগরওয়াল প্রার্থী ছিলেন, তিনি সেমিফাইনাল খেলেছেন, ফাইনালটা এবার তাকে খেলতে হবে। বকলমে বলা চলে আপনাকে প্রার্থী হিসাবে তারা চাইছে, কি বলবেন? দল ঠিক করবে, ওনারা নিজের মতামত জানিয়েছে, এখন দল সিদ্ধান্ত নেবে কাকে প্রার্থী করবে। আগামী সপ্তাহে হয়তো ভোট নির্বাচন হবে, আপনারা সাংগঠনিকভাবে কত? সাংগঠনিকভাবে 100% আমি বলছি 5 বছরের সংগঠন থেকে আমরা এরকম জায়গায় নিয়ে গেছি যে আমরা খুব সহজে